বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক মহা আতঙ্কের নাম এবং এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা পৃথিবীব্যাপী। 215টি দেশ কোভিড-19 আক্রান্ত। প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে পৃথিবীর নানা প্রান্তে। লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে কোভিড-19 এবং কোভিড-19 মানুষকে কেবলমাত্র মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি, মানুষকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এবং এই ঝুঁকি আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সবটাই অনিশ্চিত। তবে একথা সত্য যে কোভিড-19 আমাদের পুরো স্বাস্থ্য ব্যবস্থার চেহারাটা এবং সেই সঙ্গে অবশ্যই শাসন ব্যবস্থার চেহারাটাও তুলে ধরেছে, একেবারে পুরোপুরি উন্মুক্ত করে দিয়েছে। কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে আজকেও আমরা কথা বলবো। এর ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নানান ক্ষেত্রে, নানান দেশে, নানান সম্পর্কের ক্ষেত্রে কথা বলবার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন দুজন। ঢাকার বারিধারার বাসা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ স্বাস্থ্যসেবা বিষয়ক প্ল্যাটফর্ম আর ডাক্তার ভাইয়ের ফাউন্ডার চেয়ারম্যান। গত 7-8 বছর যাবত স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক গবেষণা ও নানা রকমের কার্যক্রমের সঙ্গে জড়িত হওয়ার আগে ডক্টর হারুন দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা এবং আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা বিষয়ে পরামর্শকের কাজ করেছেন। অধ্যাপক হারুন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের সাবেক অধ্যাপক। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের বৈদেশিক সাহায্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শকের দায়িত্বে ছিলেন। এছাড়াও ডক্টর হারুন ইউএনডিপি সহ অনেক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা ও নিরীক্ষা বিষয়ক পরামর্শকের দায়িত্ব পালন করেছেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে ডাক্তার ভাই জনগণের সাথে ডিজিটাল কানেক্টিভিটির তৈরির মাধ্যমে ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে। আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে যুক্ত হচ্ছেন ডক্টর সাতোরু নাগাও। Dr. Satoru Nagao is a visiting fellow at Hudson Institute. His research area is US, Japan, India security cooperation. Dr. Nagao was awarded his PhD by Gakushin University in 2011 for his thesis titled India's Military Strategy, the first such research thesis on this topic in Japan. Gakushin University is a premier institute from which members of the Japanese imperial family have also graduated. He is also research fellow at Institute for Future Engineering Strategy Defense Policy, visiting research fellow at Research Institute for Oriental Cultures in Gakushin University, research fellow at the Japan Forum for Strategic Studies, associate at Society of Security and Diplomatic Policy Studies, research fellow at Security and Strategy Research Institute for Japan, senior fellow at Institute of National Security Studies, Sri Lanka, senior research fellow of Indian Military Review. Welcome to the program, Dr. Satoru এবং অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। Thank you very much. ডক্টর হারুনুর রশিদ, আমি একটু আপনার কাছ থেকেই প্রথমে শুনতে চাইবো যে বাংলাদেশের করোনা পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন, যেহেতু বাংলাদেশের স্বাস্থ্য সেবার সঙ্গে আপনি বেশ নিবিড়ভাবে গত কয়েক বছর ধরে যুক্ত আছেন। তো আপনার আন্ডারস্ট্যান্ডিং কি এই মুহূর্তে? থ্যাংক ইউ সাহেব, এবং যারা দর্শক শ্রোতা আছেন তাদেরকেও আমি আপনার মাধ্যমে আগাম শুভেচ্ছা জানাচ্ছি রমজানের এবং ঈদের। করোনা বিশ্বের এই যে মহামারী, সেই মহামারী একটি জীবনে দেখার মতো সুযোগ হবে কিনা জানি না কারো, বাট কিন্তু এটা আমাদের জন্য একটি বাস্তবতা যে এরকম একটি মহামারী হয়তো অল্পদিনের মধ্যেই সারা পৃথিবীকে করাল গ্রাসে করে নিয়েছে এবং গোটা পৃথিবী বলতে পারি আজকে আতঙ্কিত এই করোনা ভাইরাস নিয়ে, কেউ বাদ নেই। সমস্ত জনগণের জন্য যে এই পৃথিবীর জনগণের জন্য 800 কোটি জনগণের জন্য যে সন্ত্রাস, সেই সন্ত্রাস কিন্তু একটি ভাইরাস আকারে অদৃশ্য সন্ত্রাস হিসেবে, অদৃশ্য শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। এই আবির্ভূত হওয়াটাকে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। কিন্তু এই আলোচনার মধ্যে আমি এটার কতগুলো গুণগত ভবিষ্যতের সুযোগের দিকটা আমি বেশি দেখি। এটি একটি মহামারী হিসেবে এসেছে, এটি অসুস্থতা হিসেবে এটা খুব জটিল না, কিন্তু এটার সংক্রমণ এবং এটার সংক্রমণের ধারা এমন একটি বিভীষিকাময় রূপ ধারণ করেছে যাতে করে হঠাৎ করেই অল্প দিনের মধ্যেই একজন লোক অসুস্থ হয়ে মারা যেতে পারেন এবং সেটি মারা যাচ্ছেন। কিন্তু
এই রকমের সংক্রমণের জন্য বা এরকম একটি বিভীষিকাময় অবস্থার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না, সারা পৃথিবী প্রস্তুত ছিল না। উন্নত দেশ বলুন, অনুন্নত দেশ বলুন, উন্নয়নশীল দেশ বলুন, কেউ এই রকমের পরিস্থিতির জন্য আগের থেকেই আগাম প্রিপারেশন কারো ছিল না। প্রিপারেশন কিছুটা ছিল, people are prepared in some countries in some way with so many other viruses in the recent years, but at this time this surprise came all on a sudden in such a way that people has no time and absolutely didn't get any time to get prepared in that manner to fight these pandemic situations. But this is the reality, and now we are learning. এর মধ্য থেকে যেটি আমি দেখি যে আলোচনা হচ্ছে, এর মধ্যে আমরা উন্নত দেশ বলুন বা উন্নয়নশীল, আমাদের মতো উন্নয়নশীল দেশ বলুন, এন্ড পার্টিকুলারলি বাংলাদেশের ক্ষেত্রে বলুন, আমরা প্রতিদিনই নতুন নতুন বিষয়গুলো শিখছি। এবং এই নতুন বিষয় শিকার ক্ষেত্রে আমরা তিনটি জিনিস অবলম্বন করছি। একটি হচ্ছে আমরা এই করোনা ভাইরাসের আগে চলবো না, পিছু পিছু হাঁটবো। কিছু কিছু দেশ আগে এই করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার শুরুতেই এটিকে পরাজিত করার জন্য, শত্রুকে আগাম পরাস্ত করার জন্য তারা প্রিপারেশন নিয়েছে, প্রস্তুতি নিয়েছে এবং তারা সেটাকে ফাইট করেছে। এবং তার মধ্যে কিছু কিছু দেশ অত্যন্ত সফলতার সাথেই, চায়নাকে বাদ দিলেও এই মধ্যে দক্ষিণ এশিয়াতে ভিয়েতনাম আগে চলে এটাকে সংক্রমণের হাত থেকে সারা জাতিকে বাঁচিয়ে ফেলেছে। ভারতের কয়েকটি রাজ্য আগে চলে সেটাকে উপযুক্তভাবে ট্যাকল করার সুযোগ পেয়েছে এবং সেটাকে পর্যদস্ত করতে পেরেছে, জাতির জনগণের জন্য সুব্যবস্থা তৈরি করতে পেরেছে। এবং সাউথ কোরিয়া সেটি করতে পেরেছে। ইউরোপের মধ্যেও কিছু কিছু দেশ অত্যন্ত সার্থকভাবে এটা করতে পেরেছে, যদিও বেশিরভাগ দেশ করতে পারেনি। এবং তার মধ্যে দুটো ধারা প্রতিষ্ঠিত হয়েছে। একটি ধারা হচ্ছে যারা এই সংক্রমণের আগে চলেছে, সংক্রমণকে অ্যাটাক করার জন্য তারা নিজেরাও প্রস্তুতি নিয়েছে এবং সংক্রমণকেও তারা ইকুয়ালি অ্যাটাক করেছে। আর কিছু দেশ যারা সংক্রমণকে পিছিয়ে ফেলে রাখতে পেরেছে, তারা এগিয়ে গেছে। আর যারা সংক্রমণ যাদেরকে বেশি অ্যাটাক করতে পেরেছে এবং সেখানে জনগণ পর্যদস্ত হয়েছে, সরকারি ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা পর্যদস্ত হয়েছে। এই সব কিছুর মূলে যখন আমি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখছি যে আমরা এখনো সংক্রমণের বা এই ভাইরাসের, করোনা ভাইরাসের, কোভিড-19 ভাইরাসের পিছে চলছি। আমরা সংক্রমণকে অ্যাটাক করার জন্য, সংক্রমণকে পরাভূত করার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো আমরা কোনো যুদ্ধ তার বিরুদ্ধে করতে পারিনি। না পারার মূল কারণটি আমি যেটি দেখি আমার অভিজ্ঞতা থেকে বা আমার ব্যক্তিগত একটি দর্শন থেকে, আমি যেটা দেখি সেটা হচ্ছে এই যে স্বাস্থ্য একটি সম্পদ। প্রফেসর হারুনুর রশিদ, আমি এই জায়গাটা আপনার কাছ থেকে পরে শুনবো, যে এই যে না পারার কারণ আমরা কেন পারলাম না, সেই জায়গাটা পরে শুনবো। আমরা একটু ডক্টর সাতুরুর সঙ্গে কথা বলি, তার কাছ থেকে কিছু শুনে আসি। ডক্টর সাতুরু, the number of confirmed cases of coronavirus in the United States has topped 1.4 million according to data from Johns Hopkins University. 85,197 people have died of the virus in the country, and around 16,349 are in critical condition in the USA. And so far I know that in Japan 17,000 confirmed cases and 700 already have died. So what are the latest situation in USA as well as in Japan, and what's your take on COVID-19? Dr. Satoru. There are at least three reasons to indicate the difference between the US situation and Japan situation. Firstly, the geographical advantage. Indeed, this virus cannot be active when the temperature is very high and the climate is very humid. So Japan is island, and 60 to 70% of the island covered by forest, and the island surrounded by sea. So under such kind of situation, the virus cannot be so active. When we check which area the virus spread, as my situation is very worsened. For example, the Middle East, Europe, or United States, situation is very worsened.
all of these areas are dry area, not high humid area. So this geographical advantage is very important factor to deal with. So when we check the Europe, Sweden, Denmark, this country situation is not so worsen. In the Oceania, the New Zealand situation is not so worsen. Why? The same reason: geographical advantage, humidity, high humidity, and humidity caused by the geographical advantage, forest and sea. So this is first reason I need to point it out to the difference between US and Japan. Second point is infrastructure, old or new. The US stopped the infrastructure 60 or 70 years ago. So now the infrastructure is very old. But Japan developed the infrastructure after the World War II. The war destroyed most of the infrastructure, and we need to rebuild it. So now, view from now, the infrastructure is very new. Other Asian country, situation is same. Taiwan, Singapore, the virus spread is not worsened so much. Why? Because the infrastructure is very new. So view from virus, this is not comfortable situation. But the US and Europe, infrastructure is very obsolete. Yeah. So for virus, it is easy to spread. This is second reason. So first one is geographical reason. Second one is infrastructure. Third one is cultural or the education related. The shaking hands, hug, kiss, such kind of the kinship culture is common in the Western world, especially the Europe, the United States. Yeah. Or more individual-based culture is common in the Western world or the United States. But Japan's case, Japan is well organized, discipline is very important, and no skinship, no shake hands. Shake hands, we understand shake hands is a good gesture, but at the same time, this is not a habit for us. We do not enter the room with shoes. So such kind of the culture itself is advantage for Japan to limit the spread of virus. Yeah. So this is unfortunately Europe and the United States, like the fortunate in this case, wearing mask is also Japanese use a mask a lot, and in the United States, if the people wear mask, the people cannot communicate because showing the smile is very important information. Yeah. The person is a good person or bad person, or good gesture or bad gesture. So, but the people wear mask, people cannot identify what kind of person. So, wearing mask is not culture in the United States, but now they need to wear. So, Japan has the advantage unintendedly. Fascinating observation, Dr. Satoru. I'll come back to you again. Professor Dr. Harunur Rashid, আপনি শুনছিলেন এবং আপনি বলতে চাইছিলেন, আমি আপনাকে থামিয়ে দিয়েছিলাম যে পরিস্থিতি আপনি ব্যাখ্যা করছিলেন সে তার কারণ কি, তো একটু শুনতে চাই সেই কারণ আপনার দৃষ্টিতে। আমি যদি বলি যে আমাদের এশিয়ান রিজিয়নের মধ্যে যারা ভালো করেছে তারা কেমনে ভালো করলো, কিভাবে ভালো করেছে, এবং পার্টিকুলারলি বাংলাদেশ, ভারত এই দিকে যদি আমি তাকাই তাহলে আমরা দেখবো যে আমাদের এই যে ডক্টর সাতুরের কাছ থেকে যেটা শুনতেছিলাম যে কালচারাল ইম্প্যাক্ট এই যে শুধু কেবলমাত্র যে মাস্ক ব্যবহার করা, তাদের যে হ্যান্ডশেক না করা, এগুলো একটা পজিটিভ অ্যাডভান্টেজ তৈরি হয়েছে এবং এটিতে জনগণকে এই ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে যুদ্ধে নামার জন্য সহায়ক ভূমিকা পালন করতে সহায়ক হয়েছে। জনগণকে খুব দ্রুত তাদেরকে এই যুদ্ধে সরকার সম্পৃক্ত করতে পেরেছে এবং তাদেরকে নতুন করে বোঝাতে হয়নি যে মাস্ক পরতে হবে। সংক্রমণ নিরোধের জন্য যে সমস্ত পদ্ধতিগুলো, যে কোলাকুলি না করা, হ্যান্ডশেক না করা, এগুলো
না করার জন্য তাদেরকে নতুন করে বোঝাতে হয়নি। কিন্তু আমাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি যে একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার কথা আসলো যে ইনফ্রাস্ট্রাকচার দুর্বল, অন্যদিকে মানুষের স্বভাব এবং এই জিনিসগুলোকে মানুষকে এখন পর্যন্ত আমরা গ্রহণ করতে পারিনি। আমরা জনগণের সহযোগিতা এখন পর্যন্ত পাইনি। এই না পাওয়ার মূল কারণটি আমি যেটি দেখি সেটি হচ্ছে এই, এবং স্বাস্থ্য বিধির কথা আজকে আসছে, কিন্তু স্বাস্থ্য যে একটা সম্পদ, স্বাস্থ্য এই সম্পদের যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন, এই সম্পদের যে একটি রেকর্ড থাকা দরকার, তথ্য কোনো জায়গায় রেকর্ড হিসেবে থাকা দরকার, সেই জিনিসগুলো আমাদের দেশে কখনো প্রচলিত ছিল না। ফলে না থাকার ফলে যেটি হয়েছে যে স্বাস্থ্যের যে ক্রাইটেরিয়াগুলো, স্বাস্থ্য সুরক্ষার যে ক্রাইটেরিয়াগুলো, কিভাবে এটাকে সুস্বাস্থ্য বা রক্ষা করতে হবে, সেই সমস্ত জিনিস আমাদের এই জনগোষ্ঠীর মধ্যে এটি একটি নতুন ধারণা, এবং এইটি ধারণা যখন সরকার বলল যে এইটি করতে হবে, তখন এখন পর্যন্ত সেগুলো আমরা গ্রহণ করতে পারিনি। গ্রহণ করতে না পারার কারণটি যেটা হয়েছে সেটি হচ্ছে যে এই করোনা ভাইরাস বা করোনা ভাইরাসের বিরুদ্ধে যে যুদ্ধ, সেই যুদ্ধের যে স্ট্র্যাটেজিগুলো, যে কৌশলগুলো, যে সঙ্গ নিরোধ, ট্রেস করাতে হবে, একজন আরেকজনের সাথে কতজনের সাথে গত এক সপ্তাহে মেলামেশা করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করতে পারিনি, এখন পর্যন্ত প্রয়োগ করতে পারছি না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এইটি না করতে পারার আরেকটি মৌলিক কারণটা হচ্ছে আমাদের কোথাও কারো কাছে কোনো স্বাস্থ্য রেকর্ড নাই, আমাদের কোনো স্বাস্থ্যের ইতিহাস আমরা জানি না, আমাদের কোথাও কোনো রেকর্ড নেই যে আমার কয়বার আমার ইনফেকশন হয়েছিল। আমাদের যে বয়োবৃদ্ধ যাদের কথা বলা হচ্ছে যে এল্ডারলি পিপল এই সংক্রমণের ঝুঁকিতে থাকবে, এবং কারা কারা বয়োবৃদ্ধ, কাদের কি অসুখ আছে, কাদের কি রোগ আছে, এই সমস্ত বিষয়গুলো কারো ধারণা নেই, নিজের ধারণা নেই, হসপিটালের ধারণা নাই, সরকারি তথ্য ব্যবস্থাপনার মধ্যে নাই। সুতরাং সবাই এই ক্ষেত্রে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে, পুরো দেশ, পুরো জাতি, 18 কোটি মানুষ আমরা সবাই এই ঝুঁকির মধ্যে পড়ে গেছি। এবং এই ঝুঁকিকে মোকাবেলা করার জন্য যে সমস্ত কৌশলগুলো বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে, সেই বিশ্বব্যাপী ব্যবহার করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আমরা এখন পর্যন্ত সঠিকভাবে অবলম্বন করতে পারিনি, এবং অবলম্বন করতে না পারার কারণে আমরা এখন পর্যন্ত ঠিক বুঝতে পারতেছি না যে আমাদের বাংলাদেশে এই সংক্রমণের অবস্থাটা কি, এই ঝুঁকির পরিমাণ কতটুকু হতে পারে। এবং সেই ক্ষেত্রে একটি অবাক বিষয় হচ্ছে এই, আমরা এখন পর্যন্ত সরকারিভাবে যে সমস্ত তথ্যগুলো পাই, স্বাস্থ্য তথ্য বা করোনা তথ্যগুলো পাই, এগুলো একটু অর্থহীন কতগুলো নাম্বার। এতজন সংক্রমিত হয়েছে, আজকে মোট 18,000 সংক্রমিত হয়েছে, তার মধ্যে এতজন সুস্থ হয়েছে আর এতজন মৃত্যু হয়েছে। এই তথ্যটি অন্য কোনো মানুষের, এটা শুধু তথ্য উপস্থাপন ছাড়া কোনো মানুষের বিশেষ কোনো প্রয়োজনে লাগে বলে আমার মনে হয় না। কারণটি হচ্ছে এই, আপনি যদি দেখেন আমরা যে নাম্বারটা পেলাম, আজকেও নাম্বারটা পেলাম, 18,863 জন সংক্রমিত হয়েছে, তার মধ্যে 3,361 জন সুস্থ হয়েছে, 269 জন মারা গেছে। কিন্তু মধ্যখানের লোকগুলো কই? মধ্যখানের যে ব্যবধানগুলো, এই ব্যবধানগুলো যদি কেউ খুঁজতে যায় তাহলে মনে হবে যেন এটা শুভঙ্করের ফাঁকি। তো সুতরাং এই স্বাস্থ্য তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রটা আমাদের এখানে এতই দুর্বল, যেটার উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে যে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেব, ঔষধের চিকিৎসার ব্যবস্থা নেব, সেগুলো কোনোটাই আমরা অ্যাপ্রোচ করতে পারছি না। আমি আসবো আবার আপনার কাছে। ডক্টর সাতোরু, ডু ইউ থিঙ্ক COVID-19 impact will change the impression of the USA in the international economic and political atmosphere? Yes, this is very important. Before the virus spread, the US-China competition has already escalated, but through the process of the virus spread, situation has worsened, escalating more. And in this case, of course, US has maybe both advantage and disadvantage. Advantage case is because of the China hides the information of the virus spread when the spread has started. The whole country suffers the virus. Dislike China's attitude towards the virus spread. If we know the spread has happened 2 months earlier,
or 6 weeks earlier, we can deal with this virus more properly. But it was too late. So that is the reason the image of the China has worsened in many countries at the same time. View from the United States, US got more support from these countries. But at the same time, US economy suffers very much during the process of this bill spread. So serious recession will come, and because of the US employment systems, unemployment rate is high, it will affect the president election. So the political power in the United States is shaking. So this advantage and disadvantage both come to the United States at the same time. Satoru, do you think that COVID-19 will reshape the global diplomacy? And how it can affect regional and international economic security cooperation at the post-COVID-19 period? I think US-China competition will escalate more. There are 3 reasons. Firstly, I have already mentioned the US got more support from other countries around China. Secondly, indeed, the US has more motivated now because more than 80,000 US citizens has killed by the virus. This means that there is a mood in the United States. Someone needs to take the responsibility of this crisis. So, view from the US president, he cannot take the responsibility because this is not his problem, he believes. So in this case, US think China should take the responsibility. And because this year is presidential election year, this situation will escalate or worsen, I think, because who takes the responsibility of this crisis will affect who will be the president in the election. In November? Yes, November. Mm-hmm. So under such kind of situation, the maybe condition has set to escalate the US-China competition. Okay, but Satoru, this kind of US-China tensions, what are the implications for India and Japan and for South Asia? Do you have any idea? This escalation of the US-China competition will affect Japan-US relation, Japan-China relation, or South Asia countries' relation with the United States, or South Asia countries' relation with China. Because US and China is world number 1, number 2. The view from the GDP, view from the technology, view from the military power. So if they fight each other, Mm-hmm. it will affect all of the countries in the world. There's a possibility both US and China demand us, which side you are. Okay. So Japan will choose the United States, this is obvious, but at the same time, we worry about the economical impact. And so decoupling will be more trend, I think. Japan have already prepared the budget for the company which relocate their factory in China to other country, especially the South Asian country, including Bangladesh. Okay. So why Japan prepare such kind of budget? Because we expect US-China competition will worsen. And China's attitude to hide the information, such kind of serious information, Japan worry about this attitude itself. In the near future, if China continue to hide the information, which is vital for us, such kind of the bad situation will repeat it. Japan do not want to stay such kind of situation.
So we want to relocate the factories from China to other country. In this case, India, Bangladesh, Vietnam, this country are quite attractive for Japan to relocate factories. ওকে So compare with the Japan-China relation, Japan-South Asia relation, or US-South Asia relation, or the Australia or Europe-South Asia relation will be improved, I think, because they want to relocate the factory from China to other, and other means that South Asia is an attractive place. ওকে প্রফেসর হারুনুর রশিদ একটু আমাদেরকে বলবেন যে ডাক্তার ভাইয়ের কথা, আপনি ডাটাবেজের কথা বলছিলেন এবং জানি যে ডাক্তার ভাই এই অ্যাপসটি আসলে একটা বড় ডাটাবেজও তৈরি করছে। সো আপনি আমাদেরকে বলবেন যে কিভাবে ডাক্তার ভাই কাজ করছে এবং এর সুবিধে অসুবিধে, এবং এটি এখন এই সংকটকালে আসলে কি ধরনের সহায়তা মানুষকে দিতে পারছে। করোনা ভাইরাসের এই মহামারীর সময়েও আমি এটাকে এর শুভ দিকগুলো আমি তুলে ধরতে চাই যে আমাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা বাংলাদেশের সরকারের জন্য এবং বাংলাদেশি জনগণের জন্য তাদের যে স্বাস্থ্য সুরক্ষার যে ব্যবস্থা সেটিকে নতুন করে ঢেলে সাজানোর একটি সুযোগ তৈরি হয়েছে বলে আমি মনে করি, এবং সেখানে জনগণকে সম্পৃক্ত করার একটি ব্যাপক সুযোগ তৈরি হয়েছে, যার মাধ্যমে আমরা এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে আরো সুদৃঢ় করতে পারবো এবং ভবিষ্যতের জন্য যে কোনো ধরনের সংক্রমণ বা যে কোনো ধরনের স্বাস্থ্য সম্পর্কিত মহামারী যেগুলো আমাদেরকে অতীতেও বিভিন্ন সময় বিপর্যস্ত করেছে, ধরেন আমরা এখন ডেঙ্গুর ঝুঁকিতে আছি, চিকুনগুনিয়ার ঝুঁকিতে আছি, এই সমস্ত ঝুঁকিগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের সুযোগ তৈরি করবে বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে আমরা ডাক্তার ভাইয়ের তরফ থেকে যে কাজটি শুরু করেছিলাম সেটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় সম্পদ যে স্বাস্থ্য, সেই আমাদের প্রত্যেকের জন্য একটি ব্যক্তিগত সম্পদ। আমরা সব সম্পদের রক্ষণাবেক্ষণ করি, একমাত্র স্বাস্থ্য সম্পদের অবজ্ঞা করি, এবং সেই কারণেই আজকে আমাদের বাংলাদেশের দিকে যদি তাকান তাহলে আমাদের কারো কাছে কোনো রকমের স্বাস্থ্য তথ্য আমাদের নাই। আমরা স্বাস্থ্য যে রক্ষা করতে হবে এবং সুরক্ষা করার জন্য কতগুলো হাতিয়ার আমাদের নিজেদের কাছে থাকতে হবে সেটি আমাদের কাছে নাই বলেই আমরা সবসময় অসহায়ত্বের মধ্যে ভুগি। আমরা অসুস্থ হলেই কেবল তখন এই স্বাস্থ্যের কথাটা মনে পড়ে। তো এই কোভিড আমাদের জন্য যে সুযোগটি তৈরি করেছে সেটি হচ্ছে আমাদের সকলের জন্য একটি স্বাস্থ্য তথ্য সম্বলিত একটি সমৃদ্ধ ডেটাবেস তৈরি করার সুযোগ তৈরি হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন, সেই স্বপ্নের বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হওয়া উচিত এই স্বাস্থ্য তথ্য সম্বলিত আমাদের সমগ্র জনগণের জন্য। এটি যেহেতু ম্যান পাওয়ার, হিউম্যান রিসোর্সেস, এই হিউম্যান রিসোর্সেসের একটি স্বাস্থ্য তথ্য ভান্ডার উপস্থাপিত হওয়া উচিত, এবং সেটির সুযোগ আমাদের এখানে এসেছে। যে স্বাস্থ্য তথ্য যদি থাকে তাহলে আমরা সবাই সচেতন থাকব, আমরা সজাগ থাকব। আমাদের স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যা সামনে আসলেই আমি প্রথমে নিজে এটার উদ্যোগ নিয়ে সেটি সংকট মোকাবেলা করার চেষ্টা করব। যৌথভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা সেটাকে মোকাবেলা করার সুযোগ তৈরি করতে পারবো। এটি হচ্ছে প্রধান সত্য। সেই সুযোগের মধ্যে আমরা যে কাজটি করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমাদের প্রত্যেকের স্বাস্থ্য তথ্য সংগ্রহ করে, প্রথমে হচ্ছে যে সংগ্রহ করা, তারপর সেটি সংরক্ষণ করা। ডাক্তার ভাই এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এই স্বাস্থ্য তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা করছি, এবং সেটিকে সংগ্রহ করে এটাকে সংযোজিত করছি ডিজিটাল প্ল্যাটফর্মের মধ্যে। ডাক্তার ভাই যে ডিজিটাল প্ল্যাটফর্ম, সেই ডিজিটাল প্ল্যাটফর্মে এটা সংগৃহীত রেখে সেটি ব্যক্তির কাছে থাকবে, রাষ্ট্রীয় কোষাগারে অর্থাৎ স্বাস্থ্য তথ্য ভান্ডারে থাকবে, হসপিটালে থাকবে, ডাক্তারের কাছে থাকবে, সবার কাছে যেন সেটি থাকে। ফেসবুক হিসেবে, হেলথ ফেসবুক হিসেবে যেন সবাই আমরা ব্যবহার করতে পারি। ডক্টর হারুনুর রশিদ, এই ডাক্তার ভাই অ্যাপসটি কি সরকারি, মানে রাষ্ট্রীয় তথ্য ভান্ডারের সঙ্গে কোনোভাবে যুক্ত হয়েছে ইতিমধ্যে? এই মুহূর্তে যুক্ত হয়নি, কিন্তু আমরা যুক্ত হওয়ার চেষ্টা করছি। গতকাল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটা টেলিমেডিসিন সেন্টার তৈরি করেছে। সেই টেলিমেডিসিন সেন্টার থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষক এবং ডাক্তাররা জাতির সেবায় নিয়োজিত থাকবেন সকাল 9টা থেকে 2টো পর্যন্ত, এবং তারা ফ্রি এই সার্ভিসটা দেবেন। এই টেলিমেডিসিন সার্ভিসটার সাথে আমরা যুক্ত। সেইভাবেই আমরা মনে করি যে আমরা সেই
সরকারিভাবেই এখন সরকারের সাথে যুক্ত হয়েছি। কত সংখ্যক মানুষ আপনাদের এই অ্যাপ ব্যবহার করে? আমাদের এই অ্যাপ এই মুহূর্তে আমাদের প্রায় 1.5 লক্ষ লোক এই অ্যাপ ব্যবহার করছে এবং এই অ্যাপ ছাড়াও লোকাল ফোন কলে অর্থাৎ যে কোনো রকম ফিচার ফোন এবং অ্যানালগ ফোন থেকেও আমাদের প্ল্যাটফর্মের সাথে শর্ট কোড ব্যবহার করে 16443 নাম্বারটি ব্যবহার করে নন অ্যাপ ব্যবহারকারীরাও এটার সাথে যুক্ত হতে পারেন এবং সেটা যুক্ত হয়ে ডাক্তারের পরামর্শ পেতে পারেন বিনা পয়সায়। এবং আপনাদের এই অ্যাপ আইওএস ডিভাইসে, অ্যান্ড্রয়েডে সবটাতেই অ্যাভেলেবল? সবটাতেই অ্যাভেলেবল। বাট একটা জিনিস আমি আপনাদের অ্যাপসটিতে গিয়ে আমি যেটুকু দেখলাম যে আমরা যে কোনো রোগের ক্ষেত্রে, অনেক রোগের ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট। তো আপনাদের অ্যাপটা ইন্ডিভিজুয়ালি যে কেউ ব্যবহার করতে পারে, কিন্তু এই অ্যাপের মধ্যে একটা প্রভিশন যদি থাকতো যে এখানে আপনার পুরো একটা ফ্যামিলির সবার হিস্ট্রিটা যে কোনো একজন ফ্যামিলি মেম্বার সেটাকে ডাটাবেজের মধ্যে জি, এইটা ফ্যামিলি ট্রি হিসেবে সেইগুলোকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা আমাদের আছে। এবং আপনি জানেন যে ডিজিটাল স্বাস্থ্য তথ্য ব্যবহারের ক্ষেত্রে আমরা নতুন, সেই জন্য আমরা ধারাবাহিকভাবেই এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। মানে একদিকে ইন্ডিভিজুয়ালকে ইউনিট হিসেবে বিবেচনা করা, অন্যদিকে ফ্যামিলিকে ইউনিট হিসেবে বিবেচনা করা এবং ফ্যামিলি ট্রি হিসেবে সেখানে বিবেচনা করা। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যেটি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এখানে মানুষের হেলথ সিকিং বিহেভিয়ার এটা অত্যন্ত সংকুচিত। আমরা অসুস্থ হলে কেউ ডাক্তারের কাছে যেতে চাই না এবং ডাক্তারের কাছে গিয়ে সেবা নেওয়ার চেষ্টা করি না। না করার মূল কারণটি হচ্ছে স্বাস্থ্য ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে অর্থায়নের ব্যবস্থাটা। এই ক্ষেত্রে সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হয় স্বাস্থ্য বীমার মাধ্যমে, কিন্তু আমাদের দেশে এই বীমার পেনিট্রেশন ইনসিগনিফিক্যান্ট 0.5% অনলি। তো সুতরাং সেই ক্ষেত্রে এই ডাক্তার ভাইয়ের এই প্ল্যাটফর্মে আমরা যুক্ত করেছি স্বাস্থ্য অর্থায়নেরও। আমরা সবগুলো বীমা কোম্পানির সাথে কাজ করে এখন চেষ্টা করেছি এবং তাদেরকে এই স্বাস্থ্য সেবার ক্ষেত্রে ওই অর্থায়নের যে সুযোগটা বীমার মাধ্যমে, বীমা ব্যবস্থার মাধ্যমে স্বাস্থ্য সেবা গ্রহণ করা এবং সেটি নিশ্চিত থাকা, সেটির ব্যবস্থা আমরা করেছি। এবং এটি হচ্ছে আমাদের এই স্বাস্থ্য তথ্য ভিত্তিক স্বাস্থ্য সেবার যে মূল উপাদান, সেটি স্বাস্থ্য তথ্য যদি থাকে, বীমা কোম্পানিগুলো অত্যন্ত আগ্রহ প্রকাশ করতে পারে যে তখন তারা জানে যে কার জন্য কতটুকু বীমা তারা দিতে পারবে, কতটুকু রিস্ক তারা ঝুঁকি তারা নিতে পারবে, সেগুলো সম্বলিত একটি প্ল্যাটফর্ম, সম্পূর্ণ প্ল্যাটফর্ম আমরা বলি হোলিস্টিক হেলথ কেয়ার প্ল্যাটফর্ম আমরা সৃষ্টি করেছি, যেটি সরকারের অনুমোদনে নিয়েই আমরা টেলিমেডিসিনটাও শুরু করেছি। আমরা আশা করি যে সরকার এই অদূর ভবিষ্যতে, এই প্যান্ডেমিক সিচুয়েশনের পর্যায়ে ভবিষ্যতে এই স্বাস্থ্য তথ্য ভিত্তিক একটি জাতীয় তথ্য ভান্ডার তৈরি করবেন এবং যেখানে জনগণ স্বপ্রণোদিত হয়ে এটির সাথে যুক্ত থাকতে পারবেন, ডাক্তাররা যুক্ত থাকতে পারবেন, হসপিটালগুলো যুক্ত থাকতে পারবেন এবং ফিঙ্গার টিপসে সবাই এই সেবা গ্রহণ করতে পারবেন। Satoru, as you know that China's assertive action continued despite the spread of COVID-19. So, what's your observation about recent Chinese initiative for the world that marked as mask diplomacy, and how coronavirus upended generations of China-Japan antagonism? This is very important part of this crisis. Indeed, China's military activity in the East China Sea, the South China Sea, or in the China border area. Is it a good sign for the China-Japan relationship? So, please, continue. Before the crisis, before the COVID-19 crisis, Japan tried to improve the relation with China. Japan was preparing the Xi Jinping's visit to Japan, but at the same time, the crisis in the East China Sea has ongoing, even before the COVID-19 crisis. And during the crisis, China has increased their military activity around Senkaku Island. Of course, Senkaku Island is a part of Japan, but China claimed as their territory. And in this area, the China's Coast Guard entered the territorial sea 1.5 times more than before the virus spread. So they increased activity around Japan. And so we are very frustrated and we are concerning.
Indeed, this kind of the aggressive China's attitude has worsened after the virus spread. They rammed Taiwan's Coast Guard boat. They sink the Vietnam fishery boats. They dispatched aircraft carrier battle group around Taiwan and South China Sea. And Indo-China border area, there are small clashes has happened. Of course, this is not a military clash, but both border guards fight each other, punch each other. We cannot understand why China choose such kind of course. Of course, you have already mentioned mask diplomacy. China delivers a mask to the other country who suffers COVID-19 virus. Yes, that is a good attitude, but at the same time, when they deliver the mask, there is a condition. For example, France received a condition. When they receive the mask, they need to accept China's 5G telecommunication network. France refused it, but such kind of the attitude itself worsens the image of China. So it looks like, on surface, China's mask diplomacy is succeeded in some countries. It is true, but at the same time, not succeeded so well because of this condition, because of such kind of attitude, military attitude towards the country around China. So I think China's diplomacy has failed in this crisis. ওকে, প্রফেসর হারুনুর রশিদ, আমরা একেবারে শেষ প্রান্তে, এনি ফাইনাল রিমার্কস? আমার ফাইনাল রিমার্কস হিসেবে আপনার মাধ্যমে আমি দেশবাসীকে এবং জাতিকে, সরকারকে অনুরোধ করতে চাই যে স্বাস্থ্য সম্পর্কিত যে উদ্যোগ, সেই উদ্যোগকে আরো অনেক বেশি সুচিন্তিতভাবে দেখা উচিত এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্য খাতের ব্যয়, আমাদের যে জিডিপি হেলথ সেক্টর ইনভেস্টমেন্ট অত্যন্ত নগণ্য এবং সারা পৃথিবীতে 185 দেশের যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে সেখানে দেখা যাচ্ছে যে আমরা একদম তলানিতে, আমরা 169 নম্বরে, 181 দেশের মধ্যে আমরা 179তম দেশ, যেখানে আমরা জিডিপির মাত্র 2.57% এই স্বাস্থ্য খাতে ব্যয় করি। কিন্তু এই কোভিড-19 থেকে আমাদের শিক্ষণীয় বিষয়টি হচ্ছে এই যে স্বাস্থ্য খাতে ব্যয় অনেক বেশি বাড়াতে হবে এবং এটা সুচিন্তিতভাবে অত্যন্ত সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে আমাদেরকে এই ব্যয়টা করতে হবে এবং অদূর ভবিষ্যতে জাতির জন্য একটি স্বাস্থ্য তথ্য ভান্ডার তৈরি করে স্বাস্থ্য মেরুদণ্ডকে সোজা করতে হবে। জাতির সবচেয়ে বড় সম্পদ জনসম্পদ, সেই জনসম্পদকে সুরক্ষিত করে জাতিকে ভবিষ্যতের যে অর্থনৈতিক মন্দা আসতেছে সেটাকে সামাল দিতে হবে এবং সেটাকে যদি সেই যুদ্ধে যদি জয়ী হতে হয় তাহলে আমাদেরকে সুস্বাস্থ্যের একটি জাতি ওয়ার্কফোর্স হিসেবে বিশেষ করে নিতে হবে। ডক্টর সাতারু, you have only 1 minute. Any final remarks? This crisis is very important in the history. So there are many revolutions in the history, industrial revolution, there are many crises in the history, 9/11 affect world situation. Like these important historical events, this virus crisis will be the one of the big historical event. So, but good situation or bad situation depend on how to use or how to adjust the situation. So we need to adjust the situation, and that will be the key for all of us. So we need to see the situation and we need to adjust. That is our destiny. অধ্যাপক হারুনুর রশিদ এবং ডক্টর সাতোরু নাগাও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, কথা হচ্ছিল কোভিড-19 বা করোনা ভাইরাস, তার ক্রিয়া প্রতিক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ডক্টর সাতোরু নাগাও ওয়াশিংটন থেকে বলছিলেন এবং একজন জাপানিজ, তিনি বলছিলেন যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এখন এই যে কোভিড-19 বা ইতিহাসের একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন তিনি কোভিড-19কে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা অন্যান্য যত
দুর্যোগকাল পৃথিবী অতিক্রম করেছে, এত মহাদুর্যোগ পৃথিবীতে কখনো আসেনি। এবং এর সঙ্গে পৃথিবী কিভাবে খাপ খাইয়ে চলবে, এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করবে, সেটি এখন দেখবার বিষয়। এবং ইতিহাসে বহুকালের জন্য সামনের দিনগুলোতে এই সময়টা, এই করোনা ভাইরাস বা এই করোনা কাল ইতিহাসে লেখা থাকবে। এবং এখান থেকে আসলে অনেক কিছু শেখার মানুষের আছে। এখন মানুষ শিখবে কিনা সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অধ্যাপক হারুনুর রশিদ যেটি বলছিলেন যে কোভিড-19 পেছনে বাংলাদেশের প্রসঙ্গে বলতে গিয়ে আমরা আসলে তার পেছনে ছুটছি, কিন্তু ছোটা দরকার ছিল তার আগে, অর্থাৎ কোভিড-19কে পরাস্ত করতে হলে সেটির কোনো বিকল্প ছিল না। এবং দ্বিতীয়ত তিনি যেটি বলছিলেন যে স্বাস্থ্য তথ্য ভাণ্ডার অত্যন্ত জরুরি, সেটি নিয়ে তারা নিজেদের লেভেলে কাজ করছেন ডাক্তার ভাইয়ের মাধ্যমে, কিন্তু তিনি মনে করেন রাষ্ট্রীয়ভাবে এই স্বাস্থ্য তথ্য ভাণ্ডার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটি যদি থাকতো তাহলে কোভিড-19 মোকাবেলার ক্ষেত্রে এই সংকট আমাদেরকে পড়তে হতো না। দ্বিতীয়ত স্বাস্থ্য বিমার উপরেও তিনি অত্যন্ত গুরুত্ব আরোপ করেছেন। আমরা আশা করব যে নীতি নির্ধারকরা এই বিষয়গুলো দিকে নজর দিবেন। ডক্টর সাতুরু সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতির নানা দিক নিয়ে আলোচনা করেছেন। কোভিড-19 আসলে সেই দিকটাকেও পৃথিবীকে ঠেলে দিচ্ছে এবং সেখানে নতুন নতুন মেরুকরণ হবে, নতুন নতুন সংকট তৈরি হবে এবং নতুন নতুন সম্ভাবনা হয়তো তৈরি হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন। ঘরে থাকার কোনো বিকল্প এখন পর্যন্ত নেই, অন্তত বাংলাদেশের জন্য নেই।